বুড়িগঙ্গার দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ খেয়া ঘাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এখনো নিখোঁজ 3 শিশুসহ 5 জন। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধে ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। এবং ৭৫% নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকাডুবির ঘটনার 11 ঘন্টা পর একজনের লাশ পাওয়া গেলেও অন্য 5 জন এখনও নিখোঁজ। সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালালেও পল্টনে লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে নৌকায় করে একই পরিবারের 7 জন সদরঘাটে পৌঁছাতেই সুরভি 7 লঞ্চের পাখার টানে নৌকাটি ডুবে যায়। এ সময় পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের একটি টহল টিম তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও বাকি সবাই পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার 11 ঘন্টা পর একজনের লাশ পাওয়া যায়। অনেক মানুষ বলছে যে লঞ্চটা ছাইরো না, লোকে পিছে নৌকা আছে, উনি কারো কথাই শুনে নেই, লঞ্চ ইয়া করছে আর মানে পাখাটার ঘুনুরিতে নৌকা ভিতরে টান দিয়েছে। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম নিজেতে যদি একটু দাফন কামড় করতে হবে আমাকে মনটা একটু শান্তি। এই দুর্ঘটনা প্রশ্নের জন্ম দেয় অনেক। প্রথমত, মাঝ নদীতে নিয়ম না মেনে লঞ্চে যাত্রী উঠানো নামানো, পন্টুনের পাশেই ছোট নৌকার ঘাট থাকা ও অন্যদিকে যে কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থার সক্ষমতা। তবে এই ঘটনায় সুরভি 7-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়াও ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সদরঘাট, কিন্তু এখন কিন্তু এই শুধুমাত্র এই একটি বিষয়ে আমরা কিন্তু দেখা যাচ্ছে একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই জায়গাটা। প্রতি সপ্তাহে কিন্তু দেখা যায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। তবে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটি এর নিয়ম মানার বিষয়ে আরো কঠোর হবে বলে জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। ঘাটগুলোকে নদীর উজানে নিয়ে যাব আপস্ট্রিমে, যাতে করে লঞ্চের প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া আমাদেরকে আরো স্ট্রিক্ট হতে হবে। আপনারা যেটা বলেছেন, আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে জোর করে আইন মানাতে হবে। মাল্টি স্টেক হোল্ডার কাজ করে, যারা লঞ্চ ইউজার্স হচ্ছে, ঘাট ইউজার্স রয়েছে, লঞ্চ মালিক সমিতি রয়েছেন, আমাদের এই বিআইডব্লিউটি এই ঘাট ম্যানেজমেন্ট করেন। আমরা এই সকল স্টেক হোল্ডারের সাথেই আলোচনাটা রয়েছে বিভিন্ন পর্যায়ে। আশা করি প্রত্যেকের কাছ থেকে মতামত নিয়ে একটু উন্নততর ব্যবস্থা করা যাবে। ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে আসলেও লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় বলে অভিযোগ করেন তারা। নৌপথে দেখতে পাচ্ছেন যে আপনারা বাল্কহেড, ট্রলার, নৌকা আসা যাওয়া করছে। এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সদরঘাট টার্মিনাল এলাকার পরিকল্পনা পুরনো হলেও দিন দিন এর ব্যবহার ও ব্যস্ততা বেড়েছে। তাই প্রয়োজনের সাথে তাল মিলিয়ে এর পরিবর্তন প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার জন্য ক্ষিপ্রগতির লঞ্চ, বালুবাহী জাহাজের পাশাপাশি নদীর দুই পাড়ে গড়ে ওঠা অসংখ্য অবৈধ খেয়া ঘাটকেও দুষছে প্রশাসন। নানা সময় দুর্ঘটনা পরবর্তী তদন্ত প্রতিবেদনে বিষয়গুলো উঠে এলেও সমাধানে কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। খেয়াঘাট উজানে সরিয়ে নেয়ার পাশাপাশি কর্ণফুলী নদীর মতো টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি রিপোর্ট। যাত্রী বোঝাই দৈত্যাকৃতি লঞ্চ, আশপাশে খেয়া নৌকার ছড়াছড়ি। দ্রুতগতির এই লঞ্চকে পাশ কাটিয়েই বুড়িগঙ্গায় চলে খেয়া পারাপার। নোঙর করা কিংবা চলমান লঞ্চে নৌকা থেকেই উঠে পড়ছেন অনেকে। এভাবেই নানা অনিয়ম আর অব্যবস্থাপনাকে সঙ্গী করে দিন পার করছেন নদী তীরের মানুষেরা। ছোট্ট একটি নৌকায় এভাবে 8 থেকে 10 জন করে বুড়িগঙ্গা পার হওয়ার এই দৃশ্য চিরচেনা। তবে বাউবাজার ব্রিজ থেকে দক্ষিণে রহমান ডকইয়ার্ড পর্যন্ত বিআইডব্লিউটিএ অনুমোদিত খেয়াঘাটের সংখ্যা মাত্র 3টি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ক্ষমতার জোরে এই সংখ্যা বেড়ে এখন 10 থেকে 12টিতে। অবৈধ এসব ঘাট দিয়ে প্রতিনিয়ত যাত্রী পারাপারের কারণে ক্ষিপ্রগতির লঞ্চের ঢেউয়ের তোড়ে
প্রায় ঘটছে দুর্ঘটনা। জাহাজটা চালুটা দেয়, পানির যে পাখার যে বাড়ির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। ব্যাগার দেয় লঞ্চ, তখন আমাদের যাওয়ার কোনো রাস্তা থাকে না। পড়তে হয় আমাকে ঢাকায়, এই জন্য যে ডেলি যেতে হয়, তো অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের। মাসখানেক আগে আমার এক বন্ধুর শ্বশুর শাশুড়ি এক ফ্যামিলির 4 জন নাই, তেলগাড়দা পার হইতে যায়। দিনের পর দিন এমন দুর্ঘটনা ও প্রাণহানির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে চোখে পড়ে না তেমন কোনো উদ্যোগ। তবে এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। আমরা এই নৌকাগুলোকে এই লঞ্চের কাছে আর রাখতে চাই না। আমরা চিন্তা করছি যে নৌকাগুলোকে উজানে নিয়ে যাব, সেখানে যত ফ্যাসিলিটি ডেভেলপ করা দরকার হয় আমরা করে দিব। দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে টানেল নির্মাণের কথা জানালেন উপমন্ত্রী। কর্ণফুলী টানেলের আদলে এই বুড়িগঙ্গাতেও ওইভাবে একটা টানেল করে সেভাবে ব্যবস্থা করা রয়েছে। প্রশাসনের তৎপরতার পাশাপাশি জনসচেতনতা না বাড়ালে দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন ডাক্তার থাকলেও সেবা দিচ্ছেন মাত্র 1 জন। চিকিৎসা না পাওয়ার অভিযোগ, সদুত্তর নেই সিভিল সার্জনের কাছে। শিশু ক্যান্সার সহজেই ভালো হয়, অথচ ধাপে ধাপে উপযুক্ত চিকিৎসার অভাবে শনাক্তের পরেও ঝরে যাচ্ছে হাজারো প্রাণ। এছাড়াও নাগালের মধ্যে চিকিৎসার সুযোগ না থাকায় রোগ নির্ণয়ের আগেই মারা যাচ্ছে সিংহভাগ। অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শিশু ক্যান্সারের 75% পর্যন্ত নিরাময় সম্ভব। সমস্যা সমাধানে বিভাগীয় শহরগুলোতে পূর্ণাঙ্গ সেন্টার নির্মাণের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। আশরাফুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। জীবনের শুরুতেই একটি করে চোখ হারিয়েছে এই 2 শিশু। একটি শিশুর কৃত্রিম চোখ লাগানো হলেও অপরজনের মা সেটিও পারেননি টাকার অভাবে। তবে কয়েক মাস ধরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসে প্রতিবারই 4-5 দিন বারান্দায় থাকার পর শয্যা মিলেছে ভুক্তভোগীদের। এর আগের মাসে 4 দিনের সিট পাইছি, আর এবার 3 দিন 4 দিন হয়ে গেছে, কোনো পাই নাই। সদ্য ভূমিষ্ঠ বা শিশু সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়েছে, অভিভাবকের এমন ধারণা বিশ্বাসে রূপ নেবার আগেই ছড়িয়ে যায় অনেকাংশেই। এছাড়াও রাজধানীতেই ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা থাকায় যাতায়াত, থাকা, খাওয়া, চিকিৎসা ব্যয় মেটাতে যেয়ে মাঝপথেই থেমে যায় অধিকাংশের চিকিৎসা। কিশোরগঞ্জ যদি আমাদের এই চিকিৎসাটা থাকতো তাহলে তো আমাদের অনেক সুবিধা হতো। ওষুধ পানি সবকিছু দেওয়া যদি সরকার আমাদের সহযোগিতা করতো, আমাদের জন্য আর কি ভালো হইতো। তবে রেফারেল সিস্টেম শক্তিশালী করার মধ্য দিয়ে চিকিৎসার আওতায় আসা 90% আক্রান্তকেই সুস্থ জীবনে ফেরানো সম্ভব বলে মনে করেন শিশু বিশেষজ্ঞরা। যেখানেই সে ক্যান্সার ধরা পড়বে সঙ্গে সঙ্গে যদি সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বা সেই রেসপেক্টিভ ডাক্তারের কাছে পৌঁছায়, তাহলে আমার মনে হয় যে অনেক বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো। রাজধানীর বাইরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হলে অধিক সংখ্যক শিশু চিকিৎসার আওতায় আসবে বলে জানিয়েছেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে 8টা বিভাগীয় শহরে যে 8টা ক্যান্সার হাসপাতাল করার যে উনি ঘোষণা দিয়েছেন, ওইটা কিন্তু শিশু ক্যান্সার যারা আছে তারা এটা কিন্তু বাইরে না, তারা এর মধ্যেই। সুতরাং এই শিশু ক্যান্সার যারা ভুগবে তারাও কিন্তু তাদের এই সেবার মধ্যে তারাও পড়ে যাবে। শিশু ক্যান্সারের সবচেয়ে আশার দিক, প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করা গেলে সিংহভাগেরই নিরাময় সম্ভব। অথচ আক্রান্ত কয়েক লাখের সাথে প্রতি বছর যোগ হওয়া 13,000-এর মাত্র 10 থেকে 12 ভাগ পাচ্ছে প্রকৃত চিকিৎসা। তাই রাজধানীর বাইরে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম ইসির পক্ষে একা রোধ করা সম্ভব নয়। দূর দূরান্ত এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া যায় না, আমরা আক্রমণ করবো এখন ভোর রাতে যেখানে এই ব্যালটগুলো থাকবে। আমরা এখন চিন্তা করেছি কি যে না, এখন তাহলে আমরা কি ওইগুলো দরকার নেই, আমরা ইভিএম শুরু করে দেবো, ইভিএম শুরু হবে, সুতরাং সেখানে রাতে ওই বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। কারা সেজন্য দায়ী, কাদেরকে কি করা যাবে সেই দীক্ষা শিক্ষা দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমাদের কমিশনে নেই, এবং সেভাবে বলারও কোনো সুযোগ নেই যে কি কারণে এগুলো হচ্ছে, কাদের কারণে হচ্ছে।
আগামী 24শে মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ও ঝিনাইদহে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে সাতক্ষীরার 7টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অনিন্দিতা রায়। এ সময় পছন্দের প্রতীক পেয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উল্লাস করেন। সকালে ঝিনাইদহে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই প্রচারণায় নামেন প্রার্থীরা। তৃতীয় ধাপে ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুণ্ড ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জনপদের সময়ে আরও থাকছে। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে কৃষক। কমছে উৎপাদন খরচ। পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার খবর জানাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ। ময়মনসিংহের 12টি উপজেলায় আগামী 31 মার্চ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক যে কার্যক্রম সেটি ইতিমধ্যেই চলছে। আমরা যতদূর জানতে পেরেছি যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের প্রার্থিতার যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামীকাল প্রত্যাহারের শেষ দিন এবং এর পরের দিন প্রতীক বরাদ্দ হবে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে নান্দাইল উপজেলায় জড়ো হয়েছে। আমাদের সাথে নান্দাইলের 4 জন বিশিষ্ট ব্যক্তি আছেন, তাদের সাথে এই নির্বাচনের নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমেই যেতে চাই, আমার বাঁ পাশে আছেন গাজী আব্দুস সালাম বীর প্রতীক, তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে 31 মার্চ যে ময়মনসিংহের উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনটি আসলে আপনি কেমন চান বা এই নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা? আমি চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সুশৃঙ্খল মতো, এবং জনগণ, নান্দাইলের জনগণ এমনিও নির্বাচনমুখী, তারা আন্তরিকভাবে জনগণ ভোট দিবে। 2 জন ক্যান্ডিডেট, একজন স্বপন চৌধুরী আর একজন জুয়েল, 2 জন, তাদের ভিতরেই কম্পিটিশন হবে। জনগণ 2 জনকেই ভোট দেবে, তবে একজন পাস করবে, একজন ফেল করবে, তবে উৎসাহ উদ্দীপনা নেই ভোট নির্বাচন হবে নান্দাইল, কোনো রকম গোলমাল হবে না। এবং প্রশাসনও খুব এই কর্মঠ, যিনি আসছে কয়েক মাস হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার, খুব ভালো মানুষ এবং তার এই কয়েক মাসে যা আমরা যে দেখতে পাচ্ছি ওনার অ্যাক্টিভিটি ভালো। ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনার কাছে আবার আসার। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন নান্দাইল নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই উপজেলা নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা বা যারা উপজেলা পরিষদে নির্বাচিত হবেন তাদের কাছে আপনাদের নাগরিক কমিটির পক্ষ থেকে কি প্রত্যাশা? দেখেন, আগামী 31 মার্চ আমাদের যে উপজেলা পরিষদ নির্বাচন নান্দাইল হবে, আমরা আশা করি একজন সৎ প্রার্থী এখান থেকে নির্বাচিত হয়ে আসবেন এবং তার কাছে আমাদের নাগরিক সমাজের প্রত্যাশা থাকবে নান্দাইলকে উনি যেন ঢেলে সাজান। বিশেষ করে নান্দাইলে মাদক একটি চরম আকার ধারণ করেছে, মাদকাসক্তি, সেটি থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন এবং মাদক মুক্ত নান্দাইল গড়ে তুলবেন, সেটা আমরা নাগরিক সমাজ প্রত্যাশা করি। এবং নান্দাইলের বিভিন্ন নদী নালা দখল অবমুক্ত করবেন, হাট বাজারগুলি তিনি মানুষের চলাচলের, ব্যবসা বাণিজ্যের উপযোগী করে গড়ে তুলবেন, এই আশা আমরা প্রত্যাশা করি নাগরিক সমাজের পক্ষ থেকে। সাথে সাথে আমরা এটাও প্রত্যাশা করি তারা আমাদেরকে একটি সুশৃঙ্খল সুন্দর একটি নান্দাইল, মাদক মুক্ত একটি নান্দাইল উপহার দেবেন, এটাই আমাদের নাগরিক সমাজের প্রত্যাশা।
ধন্যবাদ। আমি যেতে চাই, আমার ডান পাশে আছেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কামরুল হুদা। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই উপজেলা নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা, নির্বাচনটি কেমন চান এবং যারা নির্বাচিত হবে তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা, বা উন্নয়নের ক্ষেত্রে তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন? উপজেলা পরিষদ হচ্ছে স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ একক বা স্তর। আমরা নান্দাইলবাসী অধীর উৎসাহ উদ্দীপনা নিয়ে 31শে মার্চের নির্বাচনের অপেক্ষায় আছি। এখানে জনগণ সেই ধরনের প্রার্থী নির্বাচন করবেন যিনি সৎ, শিক্ষিত এবং নির্লোভ, যার ভিতরে কোনো মোহ কাজ করবে না, সজ্জন ব্যক্তি। সেই ধরনের ব্যক্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে আসবেন এবং নান্দাইলবাসীর প্রত্যাশা থাকবে তাদের কাছে। আমরা যেখানে বসে আছি আমাদের চোখের সামনেই আমাদের ময়মনসিংহ কিশোরগঞ্জের মহাসড়ক, এটি নান্দাইলবাসী এর সুফল ভোগ করছে। সুন্দরভাবে এই রাস্তাটি হয়েছে। আমরা আশা করব যে সামাজিক নিরাপত্তা সূচক যে কর্মসূচিগুলো আছে সেগুলো যাতে যিনি নির্বাচিত হয়ে আসবেন যাতে সঠিকভাবে মূল্যায়ন হয় এবং যোগ্য ব্যক্তিরা সেই কাছে এই সরকারের প্রত্যাশাগুলো পৌঁছায়, এই বিষয়ে চেষ্টা করে যাবেন। এবং আমাদের আরেকটি জনদাবি আছে যে নান্দাইল একটি আদর্শ উপজেলা ছিল এবং নান্দাইল একটি মডেল থানা হলেও এখানে আমাদের নান্দাইল রোড একটি রেল স্টেশন আছে, যেখানে রেল স্টেশনটি আধুনিকীকরণ করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাবেন। এখানে ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন যুব সমাজের একজন প্রতিনিধি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে উপজেলা পরিষদ যারা নির্বাচন করছেন বা যারা নির্বাচিত হবেন তাদের কাছে যুব সমাজের পক্ষ থেকে আপনাদের কি প্রত্যাশা আছে? দেখেন, আমাদের এই নান্দাইল আদর্শ একটি উপজেলা। এই উপজেলা নির্বাচনে 3 জন প্রার্থী, 3 জন প্রার্থী আমাদের জনবান্ধব এবং জননন্দিত। আমাদের প্রত্যাশা, যুব সমাজের প্রত্যাশা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে এই সমাজের সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে যুব সমাজ, এবং এই যুব সমাজকে নিয়ে যদি কাজ করা হয় তাহলে আমি মনে করি যে রূপকল্প যে ভিশন 21 আছে, জননেত্রী মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সোনার বাংলা প্রত্যাশার সেই পূরণ ঘটবে। এবং তৃণমূল মানুষকে নিয়ে যারা কাজ করবেন, যিনিই নির্বাচিত হোক, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে যুব সমাজকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হয় যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় যে বাসনা এবং সাধারণ জনগণের এই প্রত্যাশার সঠিক সেই প্রতিফলন ঘটবে। ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে যে উন্নয়নের ধারা চলছে বা বিগত উপজেলা পরিষদ যে কাজগুলো করেছে, তো এই আর কোন কোন ক্ষেত্রে নতুন উপজেলা পরিষদ কাজ করতে পারে এবং যেগুলো আপনারা প্রয়োজন বোধ করছেন? আমরা প্রয়োজন বোধ করছি রাস্তাঘাট যেগুলি হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে যদি আমাদের রাস্তাঘাটগুলি আরও পাকাকরণ হয় এবং চলাচলের উপযোগী হয়। কিছু কিছু নদী আছে এখনো ব্রিজ কালভার্ট হয়নি, ওই সব এলাকার মানুষগুলি এখনো খুব কষ্টে রাস্তা পারাপার হচ্ছেন, চলাচল করেন। আমি বলবো তাদের কাছে প্রত্যাশা রাখবো ওই ব্রিজগুলি বিভিন্ন এলাকার সাথে সংযোগ করা, যে উপজেলা পরিষদের সাথে সমস্ত ইউনিয়নগুলিতে সংযোগ করে দেন রাস্তাঘাটগুলি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নান্দাইলের 4 জন বিশিষ্ট ব্যক্তির সাথে। তারা বলছিলেন যে আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এই অঞ্চলের উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন এবং 31 মার্চ যে নির্বাচন হবে সেই নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হয় এবং জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই বিষয়টি তারা আশা করেছেন। তো এই ছিল আমার কাছে আজকের নির্বাচনী আড্ডার সর্বশেষ। ময়মনসিংহের নাইনদাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। তিনি জানাচ্ছিলেন উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার কথা। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। এতে বিদ্যুৎ বিভ্রাট না থাকায় নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষক। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি পূর্বের পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। কৃষি সুবিধায় সোলার পাম্পের মাধ্যমে ভূপরিস্থ পানির ব্যবহার আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বরেন্দ্রের মাঠ খাখা চৌচির, এ গল্প এখন দূর অতীত। অগ্রহায়ণে আমনপালা
পৌষ পেরিয়ে মাঘে বরুশ্রম, আলু পাতার সবুজের ফাঁকে চৈতালি হাসি, হাতের কাছেই সরিষা হলুদ। এ ছবি সমুদ্রপৃষ্ঠ থেকে 120 ফুট উঁচু রাজশাহী জেলার বরেন্দ্র অঞ্চলের 12টি ইউনিয়নের হাইবারিন্দ এলাকার। পানি ছাড়া ফসল হয় না, সব পানিতেই ফসল হয়। পেয়ারা হচ্ছে, যেরকম টমেটো হচ্ছে। বরেন্দ্রের কাকন, মন্ডুমালা, গোগ্রামের মতো উঁচু স্থানের জমিতে 1600 কিলোমিটার খাল ও প্রায় 3200টি পুকুর খনন করে সৌর পাম্পের মাধ্যমে পদ্মা ও মহানন্দা নদী থেকে তোলা হচ্ছে ভূপরিস্থ পানি। সে পানি বিদ্যুৎ বিভ্রাট ছাড়াই চাইলেই নিতে পারছেন কৃষক। তাতেই পাল্টে যাচ্ছে বরেন্দ্রের কৃষিচিত্র। পুকুর থেকে পানি পাইতাম, তারপর যে এটা সোলার ব্যবস্থা আছে, এখন অনেক পানির ব্যবস্থা। ধান হয়েছে, টমাটোল হয়েছে, সবই হয়েছে ফসল। এর ধারাবাহিকতায় বিদ্যুৎ নির্ভর সেচের পরিবর্তে সৌর পাম্পের সংখ্যা বাড়ানো হবে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। নদীতে পানি প্রাপ্যতা সাপেক্ষে আরও দূরবর্তী খালগুলোতে নদীর পানি নিয়ে আসা এবং নিয়ে আসা ডাবল লিফটিং পদ্ধতিতে প্রায় 50টা সোলার পাম্প বসানোর চিন্তাভাবনা রয়েছে। জেলার 38টি সোলার পাম্প প্রকল্পে 1600 হেক্টর জমিতে সোলার পাম্পের সেচ সুবিধা দেয়া হচ্ছে। তাতে সুবিধা ভোগ করছে 2000-এর বেশি কৃষি পরিবার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন চিকিৎসক থাকার কথা থাকলেও চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র 1 জন ডাক্তার। চিকিৎসা নিতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। এ বিষয়ে জেলা সিভিল সার্জনের কাছ থেকেও পাওয়া যায়নি কোনো সদুত্তর। রাজবাড়ী প্রতিনিধি করিম ইসহাকের তথ্য ও ছবিতে রিপোর্ট। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার বেহাল অবস্থা। হাসপাতালটিতে কাগজে কলমে 10 জন চিকিৎসক থাকার কথা থাকলেও 2 জনকে প্রেষণে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বাকি 8 জনের মধ্যে বেশিরভাগ চিকিৎসকই থাকেন অনুপস্থিত। এতে চরম বিপাকে পড়েন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। একটা ডাক্তার আছে, তার ডাক্তার কো আমার রোগীদের মনে করেন যে সারাটা রাত বেড়ে কাঁদছে, মনে করেন যে তার চিকিৎসা নাই। এখানে অনেক অ্যাক্সিডেন্টের রোগী আসে, যাদের ট্রিটমেন্টের প্রয়োজন হয় অতি জরুরি। আমাদের এখানে সেটা হয় না। এখানে রোগী আসলেই বলে ফরিদপুরে নিয়ে যান, ঠিক মতো কোনো ওষুধপত্র দেওয়া হয় না, আসলে মূলত হয়রানি করা। বৃহস্পতিবার হাসপাতালটিতে গিয়ে দেখা যায় দায়িত্বে আছেন মাত্র 1 জন চিকিৎসক। বাকি 7 জনের অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে ক্যামেরা বন্ধ করতে বলে তেড়ে আসেন প্যাথোলজি বিভাগের এক কর্মকর্তা। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন দায়িত্বে থাকা একমাত্র চিকিৎসক ডাক্তার আসিফ মাহমুদও। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে চিকিৎসক সংকটের কথা বললেন জেলা স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে এখানে সার্জারি বিশেষজ্ঞ বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নেই, তবে আমি নিজেও ঘুরে দেখেছি যে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এখানে আছে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি। 50 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন 2 শতাধিক রোগী আসেন চিকিৎসা নিতে। সময় সংবাদ, রাজবাড়ী। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বুড়িগঙ্গার 2 পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ খেয়া ঘাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ 3 শিশুসহ 5 জন। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই ইভিএমের দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। এবং 75 ভাগ নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।